আপনারা দেখছেন আমার বাংলা টিভি। আমরা বিভিন্ন সময় বুদ্ধিজীবী থেকে বিভিন্ন মানুষকে আমরা নিয়ে এসেছি, রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক। যখনই মানুষ আমাদের পাশে রয়েছেন আমরা তাদের কাছে নিয়ে এসেছি, বিভিন্ন বক্তব্য তাদের সামনে আমরা তুলে ধরেছি। আমরা মানুষের যে কষ্ট, দুঃখে কষ্টর কথা আমরা আপনাদের পাশে তুলে ধরেছি। বিশেষ করে আমরা কিছুদিন আগেই সাহিত্যিকদের কথা শুনেছি, তাদের বক্তব্য শুনেছি, তাদের মনের কথা আমরা শুনেছি যে কিভাবে আজকের বাংলার মানুষ বেঁচে রয়েছে। আমরা এই সোনার বাংলায় বাস করি, কিন্তু আস্তে আস্তে অরাজকতার মধ্যে আমরা দিন কাটাচ্ছি। কখনো আমাদের মধ্যে এই যে কঠিন পরিস্থিতি চলে আসছে, আবার কি আসবে না জানি, এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। আমরা একটু আলোকপাত করতে চাই, বিশেষ ব্যক্তিকে আমরা পেয়েছি সোশ্যাল সাইটে, যিনি ভাইরাল হয়েছেন এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন। আমরা সবসময় তাকে দেখি, সেই মানিক ফকির। আপনাকে ধন্যবাদ দাদা। দাদা, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আস্তে আস্তে সম্প্রীতি, যে বাংলার মানুষের যে নিবিড় সম্পর্ক, এই সম্প্রীতি মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু বাংলায় অরাজকতা সৃষ্টি হচ্ছে। আপনি এটা নিয়ে কী বলবেন? দেখুন, এটা শুধু বাংলা না, এটা গোটা ভারতবর্ষের এটা একটা যুগ সন্ধিক্ষণ, এমন সন্ধিক্ষণ গত 1000 বছরের মধ্যে এরকম সিচুয়েশন হয়নি। যখন এখানে মনুবাদী এবং ব্রাহ্মণ্যবাদী বা হিন্দুত্ববাদী যাদের বলা হয়, যারা হাজার হাজার বছর ধরে মানুষকে দাস হিসেবে রাখতে চেয়েছিল, অর্থাৎ আর্যরা, আমরা তো আসলে পরাজিত হয়ে আছি। আর্যরা তো বিদেশ থেকে এসেছিল, আমরা এতদিন দেখতে পেতাম না। তো এখন বুঝতে পারছি এই ব্রাহ্মণ্যবাদী শক্তি হিন্দু রাষ্ট্রের নাম করে পুরো উলট পালট করে দিচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটা। তথাকথিত হিন্দু রাষ্ট্র, হিন্দু হিন্দু শব্দটা ব্যবহার করা হচ্ছে। আসলে কিন্তু হিন্দু রাষ্ট্র মানে সাভারকার বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচালিত রাষ্ট্র, যেখানে শূদ্ররা হবে দাস, আর শূদ্র হচ্ছে দেশের 85% মানুষ। এই দাস করতে গেলে এই তার জন্য যে আইনি ব্যবস্থাটা ছিল সেটা বিজেপি করে ফেলেছে। 2/3 ভোট তারা পেয়েছে, তারা সংবিধান পাল্টে ফেলছে এবং ভারতবর্ষের নামকরণ থেকে শুরু করে ভারতের সংবিধানকে পুরো ধূলিসাৎ করে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাধারণতন্ত্র, সমাজতান্ত্রিক এই ভাবনাগুলোকে দোলে পিষে দিয়ে সেই আগেকার দিনের মতো আবার নিয়ে আসছে, যেখানে দাস থাকবে, যেখানে কৃতদাস থাকবে, যেখানে সতীদাহ প্রথা থাকবে। আমরা জানেন, আপনারা সতীদাহর পক্ষে বিজেপির একজন এমপি প্রতিবাদ মিছিল করেছিল। অর্থাৎ কুসংস্কারচ্ছন্ন যে ব্রাহ্মণ্যবাদীদের নীচ ভাবনা, সেই সেই তন্ত্রমন্ত্র ভণ্ডামি যা আগে ছিল, ভূত প্রেত, সেই শুধু আবার ফিরে আসছে। তো আইনিভাবে সেটাকে ফিরিয়ে আনার এই লকডাউনের মধ্যে দিয়ে করোনা ভাইরাসের ভয় দেখিয়ে সমস্ত মানুষকে মুখ ঢেকে দিয়ে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে এই আইনগুলো পাস করে দিল। এখন সেই সময়টা এখন হচ্ছে, চেঞ্জ হচ্ছে ভারতবর্ষটাকে। একদিকে আইনি পথে ওরা চেঞ্জ করতে চাইছে, আর একদিকে দেশের আপামর জনতা যারা এখনো বুঝতে পারছে না, যদি বুঝতে পারে বা বুঝবেই, এবং তারা বাঁশ লাঠি টাঙিয়ে নিয়ে তারা করবে, কারণ এটা ভারতবর্ষের অস্তিত্বের জায়গা। এমন একটা সন্ধিক্ষণ, আমরা ভাবতাম আমি যদি স্বাধীনতার সময় থাকতাম তাহলে আমরাও তো বিপ্লবী হতে পারতাম, আর নকশাল মুভমেন্টের সময় যদি থাকতাম আমরাও তো নকশাল হতে পারতাম। কিন্তু এখন এটা স্বাধীনতার চেয়ে অনেক বড় যুদ্ধ। আমরা নেতাজি সুভাষের কথা ভাবি, ভগৎ সিংয়ের কথা ভাবি, কিন্তু এটা তারা যে যুদ্ধ করেছে তার কয়েকশো গুণ বেশি যুদ্ধ, কারণ সেটা ছিল আত্মসম্মানের যুদ্ধ, স্বাধীনতা। আর এটা দাস না হওয়া, অর্থাৎ দেশের 80 কোটি মানুষকে দাস করা হবে, বাংলার সেটা 6 কোটি মানুষকে দাস করা হবে। সেই একদিকে ওরা দাস করতে চাইবে, আর একদিকে আমরা দাস হব না। আমরা সুন্দর পৃথিবী তৈরি করব, সুন্দর ভারতবর্ষ তৈরি করব, সুন্দর বাংলা তৈরি করব,
তারই লড়াই, সত্য আর মিথ্যা লড়াই। দাদা, একদিকে সিপিএম, একদিকে বিজেপি, একদিকে টিএমসি ধর্ম নিয়ে খেলা খেলি। বিজেপি যেমন ধর্ম নিয়ে খেলা খেলছে, যে এখানে একটা ধর্ম শস্যই আছে, টিএমসির মধ্যেও একই আছে। আপনি এটা তফাৎ কি বলবেন? দেখুন, আমরা যে ওই যে কিছুক্ষণ আগে বললাম আর্য, এই যে সবচেয়ে ভয়ঙ্কর যে আইনটা সিএএ 2003, যেটা মানে এনআরসি, যেটা 17 বছর আগে তৈরি করে লুকিয়ে রেখেছে, সেই আইনটা কারা করেছিল? সেই আইনটা করেছিল ব্রাহ্মণ্যবাদীরা। এবং ব্রাহ্মণ্যবাদীরা মানে হিন্দু রাষ্ট্র করার জন্য করেছিল। কারা কারা করেছিল? তৃণমূল করেছে, সিপিএম করেছে। সিপিএম কিন্তু কমিউনিস্ট পার্টি বলছে, আসলে তাকে কন্ট্রোল করতো ব্রাহ্মণ্যবাদীরা। স্বদেশ চ্যাটার্জি ছিল তাদের মুখ, অন্যতম বামফ্রন্টের। 42টা সিট ছিল তখন, তারা লোকসভা রাজ্যসভায় সমর্থন জানিয়েছে। কংগ্রেস তো চিরকাল ব্রাহ্মণ্যবাদী। অর্থাৎ শুধু তৃণমূলকে ধরলে হবে না, তৃণমূল তো ব্রাহ্মণ্যবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ চতুর্গোষ্ঠী, তার রক্তের সঙ্গে আছে আর্য রক্ত। তারা তো দলিত, আদিবাসী, মাইনরিটিকে, ওবিসিকে তো শেষ করবে, বহুজনকে তো শেষ করবে। এবং আপনি হিসাব করে দেখুন, বাংলাকে কন্ট্রোল করছে ব্রাহ্মণ্যবাদীরা। শুধু সাউথ কলকাতাতে 13 জন মন্ত্রী, সবকটা ব্রাহ্মণ। সুব্রত মুখার্জি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আপনি হিসাব করুন, শোভনদেব চট্টোপাধ্যায় থেকে, শোভন চ্যাটার্জি থেকে, পার্থ চ্যাটার্জি থেকে, সব। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদীরা কিন্তু কন্ট্রোল করেছে। তাহলে আমি বিজেপি আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্যটা করবো কি করে? ধর্মের দিক থেকে বিজেপি অনেক বেশি ঠিক। দাদা, একদিকে আমি এটা না বললে খুব খারাপ হয়ে যাবে। কেন ঠিক? বিজেপি যেটা বলছে, স্টেট বলছে, বিজেপি বলছে দাস বানাবো, বিজেপি বলছে সতীদাহ, ওদের নেতারা বলছে আনবে, এখনো সেটা প্রকাশ হবে কিছুদিন। বিজেপি সরাসরি বলছে আমরা গণতন্ত্র মানি না। মমতা ব্যানার্জি কায়দা করেছে, ওরা বলছে আমি গণতন্ত্র মানি, ধর্মনিরপেক্ষতা মানি, কিন্তু আসলে এরা ব্রাহ্মণ্যবাদের প্রচার করছে। সেই জায়গায় বিজেপি অনেক স্পষ্ট করছে লড়াইটা বিজেপির সঙ্গে লড়ার সুবিধা, কারণ যুদ্ধটা দুপক্ষের হচ্ছে, একদিকে মানুষ আরেকদিকে ব্রাহ্মণ্যবাদ। কিন্তু মমতা ব্যানার্জি কায়দা করছে, উনি আরো বেশি ডেঞ্জারাস। বলছি দাদা, একদিকে খাগড়াগড় কাণ্ড, অন্যদিকে মুর্শিদাবাদ কাণ্ড। কয়েক মাস আগে দেখেছি বিশেষ মিডিয়াতে দেখানো হয়েছিল আরএসএস এর বিভিন্ন ছোট্ট ছোট্ট বাচ্চাদের অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা কোন চোখে দেখছিলাম? দেখুন, এই মুহূর্তে এতদিন আগে এনআরসি তো একটা বিরাট আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে। এই আন্দোলনে ভুল পথে বিজেপি আমাদের চালিয়ে দিল। আন্দোলনকারীরা কিন্তু ফাঁদে পড়ে গেল, মনে করলো এটা মুসলমানদের শুধু ভয়, হিন্দুদের ভয় বলানো হলো, মিডিয়া সব কিছু বললো। কিন্তু যখন দামাল দলিত, আদিবাসী, মাইনরিটি আন্দোলন লীগ, ইমতিয়াজ আহমেদ মোল্লার নেতৃত্বে, প্রিয়ঙ্গদা দেবীর নেতৃত্বে, বা আমি তার একটা সৈনিক, ছোট সৈনিক, আমরা সবার আমাদের নেতৃত্বে আর সকলের, যখন মানুষের কাছে আইনটা পড়িয়ে দেওয়া হলো, দেখো ভাই এই আইনে হিন্দু মুসলমান উভয়ের ভয়, সুতরাং হাতে হাত মেলাও। মতুয়ারা মুসলমানদেরকে ভাই বলছে, আদিবাসী মতুয়া সব এক হয়ে যাচ্ছে। এইটা ওরা দেখলো ভয়ঙ্কর জিনিস হয়ে যাচ্ছে, বিজেপির ঘরগুলো আমরা ভেঙে দিলাম। তখন ওরা ব্রাহ্মণ্যবাদী বিজেপি, ব্রাহ্মণ্যবাদী আরএসএস, কংগ্রেসের সঙ্গে হাত মেলালো, মিলিয়ে ওরা প্রচার করতে শুরু করলো যে ভারতবর্ষ, বাংলায় সন্ত্রাসবাদ, আল কায়দার জঙ্গিরা এসছে। এটা কিছুই নয়, এই ভোটের আগে হিন্দু মুসলমানের দাঙ্গা করার জন্য। আসলে আল কায়দার নাম করে অধীর চৌধুরী যেটা করলেন সেটা পাপপূর্ণ, আমি বিশ্বাস করি না। এত বড় পাপ করেছে যা কল্পনায় কংগ্রেসটাই শেষ হয়ে যাবে। কারণ নিরীহ মানুষগুলোকে মুসলিম হওয়ার অপরাধে শুধু তাদেরকে রাজনীতির বোড়ে করা হলো। আর অপরদিকে আরএসএস তো প্রথম থেকে 1925 সালে আরএসএস এর প্রতিষ্ঠা হয়। আরএসএস এর প্রতিষ্ঠা লগ্ন থেকে এদের ম্যানিফেস্টো তৈরি করা হয় হিটলারের আর্যবাদ এবং মুসোলিনির কাছ থেকে শিক্ষা নিয়ে। ওরা বলছে হিটলার আমাদের আদর্শ। গোলওয়ালকারের উই আর আওয়ার নেশন ডিভাইন, এই বইটা যেটা আরএসএস এর মূল, তারা বলছে হিটলার যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে এতে আমাদের জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয়েছে। এবং ওরা বলছে একটা সামরিকীকরণ, অর্থাৎ তারা
এখনো পর্যন্ত বলছে মোহন ভাগবত আরএসএসের প্রধান যে 3 দিনের মধ্যে ভারতবর্ষের যে সোলজার তার চেয়ে বেশি সোলজার আমরা হাজির করে দেবো। অর্থাৎ ওরা ভারত সরকারের প্যারালাল সরকার মানে প্রশাসনিক তৈরি করেছে, সেটার ব্যাপারে কিন্তু অধীর চৌধুরী কংগ্রেসদের নজর নেই, সেটার ব্যাপারে কিন্তু মমতা ব্যানার্জির নজর নেই। রাম জন্মভূমি নাকি রামনবমীর নাম করে মমতা ব্যানার্জি স্কোপ দিয়ে দিল মোটরসাইকেলে করে এইখানকার অস্ত্র ওখানে, ওখানকার অস্ত্র এখানে নিয়ে যাওয়ার জন্য সাপেল করে নিল। কিন্তু ওরা এটা জানে না যে ওদের যতই ট্রেনিং হোক, আমাদের যে হাজার হাজার দলিত আদিবাসী মাইনরিটি, আমার মাইনরিটি ভাইরা মুসলিম ভাইরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। তারা বলছে ভালো কাজের জন্য প্রাণ দিলে তোমাকে ঈশ্বর ওপরে নিয়ে যাবে আল্লাহর কাছে। তো তাদের কাছে যা লাঠি বাঁশ আছে তাতেই তো নেশা। এই যে কোটি কোটি মানুষ মাছ নিয়ে করলে ওই আরএসএস কে পিটিয়ে ওখানেই শেষ করে দেবে, কবর দিয়ে দেবে। ওরা প্র্যাকটিক্যাল করেনি, থিওরিটিক্যাল ছিল। এবার প্র্যাকটিক্যাল হচ্ছে, যেখানে কোটি কোটি মানুষ ভারতবর্ষকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, ভারতের গণতন্ত্রকে বাঁচাতে লাঠি ধরবে। তাহলে দাদা কি এখানে শাসক দল কি প্রশ্রয় দিচ্ছে আরএসএস? আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন এটা যেন একটা সেই বর্ষার মেঘের মতো, অনেকটা এই আবঝাত এই মেঘ তো আলো, সমস্ত সার্কামস্ট্যান্সেস বোঝা যাচ্ছে যে উনি আরএসএস এর অঙ্গুলি হেলনে চলছেন, বোঝা যাচ্ছে। আমরা বাঙালি মানুষ, আমরা মানুষকে ভালোবাসি অনার্য, তো আমরা মমতা ব্যানার্জিকে অনেকটা স্কোপ দিচ্ছি। যে আমরা দেখেছি ভাই, যতক্ষণ পর্যন্ত দলিত আদিবাসী বা বহুজন একত্রিত না হয়ে একদম বড় কিছু না করছে, মমতা ব্যানার্জি কানার মধ্যে ঝামসা। সিপিএম, মমতা ব্যানার্জির দোষ কি দেবো? সিপিএম তো সে নিজে একটা বামপন্থী হয়ে উদ্বাস্তুদের মধ্যে বিভাজন করলো, আসামের উদ্বাস্তুদের বিরুদ্ধে দাঁড়িয়ে এনআরসি করলো, এনআরসির আইনের সই করলো, আবার উদ্বাস্তুদের ভোট নিয়ে মৌরুসি পাট্টা 34 বছর চালালো। তাহলে এই যে মুখে উদ্বাস্তুদের কথা বলছে, মুখে দলিত মানুষের কথা বলছে, শ্রমিকের কথা বলছে, কৃষকের কথা বলছে, আর আইনে তাদেরকে চিরকালের জন্য দাস বানাতে চাইছে, এরা অনেক বেশি ঘৃণ্য। এরা সিপিএম তো ঘৃণ্য নেই, ধরুন সিপিএম এর দোকান ফাঁকা হয়ে যাচ্ছে, কংগ্রেস এই অধীর চৌধুরী যা করলো মুসলমানদেরকে বিচ্ছেদ করার দুর্নাম করা শেষ, তাহলে ফাঁকা কে পড়ে থাকবে? দলিত আদিবাসী মাইনরিটি যতক্ষণ পর্যন্ত না উঠছে, তারা সময় চাইছে, ততক্ষণ কানার মধ্যে ঝাপসা। অর্থাৎ এই চাপে পড়ে মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে। সিএ 2003-এর বিরুদ্ধে আমরা সই করে ভুল করেছি, আমাকে ক্ষমা করো, 2003-এর বিরুদ্ধে আমরা লড়বো। মানুষ তখন আর একটা টার্ম দেখতে পারে, ঠিক আছে তোমাকে ক্ষমা করলাম। কারণ তৃণমূলই তো হচ্ছে কানের মধ্যে ঝামসা এখন, আপনি এছাড়া তো আর পাচ্ছেন না। কারণ বিজেপিকে এক সেকেন্ডে, বিজেপি একটা গালাগালি, বিজেপি একটা ঘৃণ্য শব্দ। মুসলিম ভাইদের অনেকেই বিজেপির মধ্যে যাচ্ছে, আমি জানি না কেন, কি শেখানো হয়েছে তাদেরকে, বা আদৌ তারা মুসলিম কিনা। যদি সে মুসলিম হয়ে থাকে, যদি সে নামাজ পড়ে, যদি সে মোহাম্মদের সন্তান হয়, তাহলে সে কোনোদিন বিজেপি করতে পারে না। তার কারণ হচ্ছে বিজেপির মূল ম্যানিফেস্টোতেই বলা হচ্ছে যে মুসলমানদের তৃতীয় শ্রেণীর নাগরিক, নট দ্বিতীয়। যেদিন বলবো সেদিন ভারত থেকে ওদের চলে যেতে হবে, এবং ভারতে বিজেপির দয়ার উপর তাদের নির্ভর করতে হবে। সুতরাং কোনো মুসলমান যদি বিজেপি হয়, বুঝে নিলেন তার গল্প আছে, সে অন্য হয় বেঈমান, তাই কিছু একটা গল্প আছে, সে মুসলমান নয়। দাদা, আপনি বিভিন্ন সময় আমরা দেখেছি সাহিত্য চর্চার মধ্যে থাকতে, কিন্তু কেন আন্দোলনকে আপনি বেছে দিলেন? দেখুন, আমি বেসিক্যালি হচ্ছে, এখন তো আমাকে লোকে উপন্যাসিক বলে জানে, আমি উপন্যাস লিখি, কিন্তু আমি নাট্যকার বলে পরিচিত ছিলাম, বা ফিল্মের কাজ করতাম, ছবি আঁকা নিয়ে পড়েছি। তো যাই করি, আমার শিল্পকর্ম তো আছেই, মানুষের জন্য শিল্পকর্ম করি, কিন্তু আসলে তো একটা যুদ্ধ এর মধ্যে আছে। সেই যুদ্ধে আমার মানুষ, রামরাবণের যুদ্ধ বলে একটা নাটক আছে, সেখানে যুদ্ধে চলে গেছে দেশ বাঁচাতে একজন রাক্ষস, সেটা দোতারা নিয়ে চলে গেছে। অর্থাৎ এই যে যুদ্ধ চলছে, ভয়াবহ যুদ্ধ তো শুরু হয়ে গেছে, এই যুদ্ধে একজন লেখক যেমন কলম নিয়ে যাবে, পাশাপাশি অন্য যন্ত্রটাও নিয়ে যেতে প্রস্তুত। ঠিক আছে,
যুদ্ধে যেটুকু ভাবে যে যেরকম ভাবে সাহায্য করতে পারে মানুষের পাশে, এক গ্লাস জলও কেউ এগিয়ে দিতে পারে, একটা গান লিখে সাহায্য করতে পারে, একটা ছড়া বলে সাহায্য করতে পারে, আমার ক্ষমতা আছে, আমি যেমন কলম ধরেছি পাশাপাশি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত এবং জান দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের নেতৃত্বে ইমতিয়াজ, আমি, প্রিয়ঙ্গদা, আমরা যে দামাল তৈরি করেছি, মিলন মান্ডি, আমরা যে মতুয়া ভাইরা, তাতে কামাল করে দেবো। এবং সেটা ঠিক, বাংলার একটা মানুষকে আমরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে দেবো না। তার জন্য আমরা ফাঁসি কাটে ঝুলব, তার জন্য আমাদের লাগাতার যুদ্ধ হবে এবং প্রয়োজনে আমরা দাস তো হব না, প্রয়োজনে আমরা ভারতবর্ষ থেকে গণরাজ্য করে দেবো, বাংলা স্বাধীনভাবে রাজ্য তৈরি করে দেবো আলাদা বলে। কিন্তু দাদা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বলেছেন তিনি সচককে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুসলিমদেরকে বিশেষ করে হিন্দুদের কোনো ভয় নেই, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, মুসলিমদেরকে ভয় আছে। এই যে হিন্দু মুসলিম পরস্পর ভেদাভেদ, এটা কি ভেদাভেদ দেখছেন না সত্যিই ভয় রয়েছে মুসলিম? দেখুন, হিন্দু মুসলমান উভয়ের ভয় আছে, কিন্তু যদি আইনত বলে তাহলে মুসলমানদের ভয় নেই। কেন ভয় নেই? মুসলমানরা তো ওপর বাংলা থেকে আসেনি, 48 সালের আগের থেকে ওরা তো ভূমিপুত্র, এরা তো ভারতবর্ষে তো ধর্মান্তরিত মুসলমান। তাহলে 48-এর আগে আদিবাসীরও যা ভয় মুসলমানরা তাই, আমাদের নমশূদ্রদের যা ভয়, যে কেউ 48-এর আগে যারাই আছে তাদেরকে এই শয়তানের বাচ্চাগুলো ভুল ঠকিয়ে নেবে। তারা কি করবে? তারা নামের বানান, অমুকের এই মনুবাদী সরকার, তারা যেহেতু মুসলিম বিরোধী এদের ম্যানিফেস্টোতে আছে, প্রচণ্ড চাপ দেবে এবং সব কেটে দেবে না। ফলে সেই জায়গা নরেন্দ্র মোদী বা অমিত শাহ কী বললো সেটা বড় কথা নয়, কারণ অমিত শাহ হচ্ছে আজকের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তার মতো মিথ্যাবাদী, তার মতো জালিয়াত এবং ভয়ঙ্কর এই হিটলারের থেকেও ডেঞ্জার আছে। সুতরাং তাকে যদি মানুষ বিশ্বাস করে তো বুঝবে মানুষ আমরা কি করতে পারি। অ্যাকচুয়াল লোকসভা এবং রাজ্যসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলার যে হিম্মত দরকার, ওই লোকটার সেই হিম্মতটা আছে যে সরকারের মন্ত্রী হয়ে 100 ভাগে 100 ভাগ মিথ্যা কথা বলছে। দাদা আমরা দেখেছি নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের সাক্ষী আপনি। আমরা দেখেছি যে 2021 নির্বাচনে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা আন্দোলন করছে। আপনি এটা কোন চোখে দেখছেন, আর 2021 নির্বাচন কি বুঝতে পারছেন যে বুদ্ধিজীবী হয়ে আপনি কীভাবে? দেখুন, আমাদের 2021 নির্বাচনের মূল ইস্যু হচ্ছে এনআরসি, মূল ইস্যু। এই ইস্যুতে আপামর জনগণ পথে নামবে, গ্রামকে গ্রাম। ইন্টেলেকচুয়ালরা নামতে চাইবে না সহজে, তার কারণ মোহন ভাগবত RSS এর প্রধান বারবার আসছে এবং নাগরিকত্ব আইনের 6 নম্বর ধারায় একটা সংস্থান আছে যেখানে ইচ্ছা করলে সেন্ট্রাল গভর্নমেন্ট নাগরিকত্ব দিতে পারে। ফলে বুদ্ধিজীবীরা পথে নামবে না, কারণ ওদের ওই ভয়টা আছে। হ্যাঁ, কিন্তু বাকি সমস্ত রাজনৈতিক দলকে এনআরসির বিরুদ্ধে কথা বলতে হবে। এবার নিজেদের বাঁচিয়ে বলবে। তৃণমূল এনআরসির বিরুদ্ধে বলবে, কিন্তু এটা বলবে না 2003-এর কথাটা বলবে না। সিপিএম এনআরসির বিরুদ্ধে বলবে, কিন্তু 2003-এ সই করেছিল, আসামে এনআরসির পক্ষে ছিল, সেটা বলবে না। কংগ্রেস এনআরসিকে লাগু করেছিল, এনপিআর লাগু করেছিল, 2004-এ ইমপ্লিমেন্ট করেছিল, সেটা বলবে না। কিন্তু এনআরসি তো বলতে হবে। আর এনআরসি যখনই বলবে তখন সব মানুষের ভয় তৈরি হবে, এনআরসি যে ভয়াবহ সেটা তৈরি হবে। আর আমরা দামাল দলিত আদিবাসী মাইনরিটি, আমরা গ্রামকে গ্রাম আইন বোঝাচ্ছি, আমরা ওয়ার্কশপের মধ্য দিয়ে আইনটা বুঝিয়ে দিচ্ছি। মানে কি বলবেন তাদের? অসহায় মানুষ যারা রয়েছে, যারা আইন বুঝতে পারে না, তারা একদম মানে শিক্ষা নেই, তাদের কি বোঝাবেন তাদের? দেখুন, মানুষ, আমার বাংলার যে মানুষ, ভারতের যে দলিত সম্প্রদায় বা আমার কৃষক সম্প্রদায়, এরা আপনার আমার চেয়ে অনেক বেশি ইন্টেলেকচুয়াল। ওরা আকাশ থেকে বলে দেবে যে কোন ফসল হবে এই আকাশে বা কোন খরা হবে কিনা। সুতরাং তাদেরকে যদি তাদের ভাষায় বলা যায় যে ভাই দেখো এই আইনে বলছে এই ব্যাপার, তোমাদের 48 সালের আগের কাগজ লাগবে,
48 সালের আগের কাগজ দেখাতে না পারলে তোমরা শেষ হয়ে যাবে। ও তখন বলবে দাঁড়ান ভাই একটু বসুন, বসে ঘরের মধ্যে যাবে, একটা কাস্তে নিয়ে এসে বলবে কোন সুরে বাচ্চা বলেছে মেরে দেবো। এই তো গল্প। আমাদের আইন যত পড়বে তত বিজেপিকে তাড়া করবে, কারণ বিজেপির বলার কেউ নেই, কারণ একমাত্র বিজেপি এনআরসির পক্ষে বলবে, আর এনআরসির পক্ষে বললে ওদের কোনো সবটাই মিথ্যা, কোনো নথি নেই, আমরা লাগিয়ে দেবো যে ওদেরকে বল কাগজ দেখাতে। কোথায় লেখা আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে হিন্দু এলে নাগরিকত্ব পাবে? দেখা। কোথায় লেখা আছে যে মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থী? দেখা। এই যে চাপ পড়বে না, মানুষ পাগল করে দেবে, বিজেপি আতঙ্ক তৈরি হয়ে যাবে, বিজেপির ছেলেরা ঘুম বন্ধ হয়ে যাবে, কারণ সেও তো জানে না। মিথ্যা কথা বলা হয়েছে, মিথ্যা দিয়ে বড় কাজ হয় না। বলে এই নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে চিরকালের জন্য ভ্যানিশ হয়ে যাবে। এটা 2 করে 4 হয়, 6 হয় না। দাদা, এই কৃষি আন্দোলন নিয়ে কি বলবেন? কয়েকদিন আগে দেখুন, কৃষি আন্দোলন বা শ্রমিক আন্দোলন বা পরিবেশ আন্দোলন বা শিক্ষা আন্দোলন যেগুলো পাস হচ্ছে সবই হিন্দু রাষ্ট্রকে প্রতিস্থাপন করার জন্য। কারণ হিন্দু রাষ্ট্রে দাস প্রথা থাকবে, কৃষি আইনের মধ্যে দিয়ে দাস প্রথা তৈরি করা হচ্ছে। সেই বন্ডেড লেবার, সেই ব্রিটিশদের যে নীলকর সাহেবদের মতো চুক্তি, ওরা বলে দেবে কি লাগাতে হবে, কোন চাষ করবে, কৃষকের আর কোনো স্বাধীনতা থাকবে না। নীলকরের চেয়েও ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে নীলকরের সময় ব্রিটিশরা, আর যাই হোক, তারা তো ভারতবর্ষের মানুষকে, দলিত মানুষকে শিক্ষাটা দিয়েছিল। এরা তো অশিক্ষিত করে রাখবে, কারণ দলিত আদিবাসী মাইনরিটি বা এই মানুষদের লেখাপড়ার অধিকারটা কেড়ে নিচ্ছে আইনে। শ্রমিকদের 12 ঘন্টা ডিউটি করেছে, অর্থাৎ সে আর বাড়িতে তার সংসার কিছু থাকবে না। টোটাল প্যাকেজ কৃষি বিলে মানুষের মধ্যে, মানে মানুষ কমাবে, এনআরসি করে মানুষ কমাবে, সস্তা শ্রমিক চাই। 48 সালের আগের কাগজ যারা দেখাতে পারবে না তারা সস্তা শ্রমিক হবে। কিরকম ভাবে? ধরুন এনআরসি হয়ে গেল, নাগরিক বেনাগরিক নির্বাচন হয়ে গেল, আমি রং মিস্ত্রি আনতে গেছি ধর্মতলায়, ভাই কত মজুরি? বললো 400 টাকা। আমি এটা নাগরিকের বাজার, আমি বেনাগরিকের বাজারে গেলাম, ভাই কত রে? সারাদিন আমার বাড়িতে রং করে দিতে হবে 150 টাকা। কেন? সে 100 দিনের কাজ পায় না, সে সরকারি কোনো সুযোগ পায় না, তার ব্যাংকে কোনো সুযোগ নেই, তার নিজের বাড়িটাও নেই, ক্যাম্পের মধ্যে থাকে, তার ছেলে মেয়েরা হাঁ করে থাকবে বাবা কখন চাল নিয়ে যাবে। তখন সে 150 টাকায় কাজ করবে। আর নাগরিক মনে করবে ও শালা আমার খুঁড়তো ভাই, ও 48 সালের আগের কাগজ রাখেনি, ওর জন্য আমাকেও 150 টাকা করতে হবে। তাহলে বাজারটা 150 হয়ে গেল। তখন যুদ্ধটা হবে নাগরিক ভার্সেস বেনাগরিকের। শোষক শোষিতর সম্পর্কগুলো কনসেপ্টটাকে পাল্টে দেবে, মালিক কর্মচারী কনসেপ্টটাকে পাল্টে দিচ্ছে। এরা এতটাই ভয়ঙ্কর, এরা সমস্ত ভাবনাটাকেই পাল্টে দিয়ে একটা তথাকথিত কুৎসিত হিন্দু রাষ্ট্র করবে, যে রাষ্ট্রটা আমাদের কাছে ঘৃণা, কল্পনা করাটাও আমাদের কাছে পাপ। একটা পাপ পুণ্য আছে কিনা জানি না, আমি বলছি ঘিন ঘিন করবে। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা নয়, এই ভারত রবীন্দ্রনাথের ভারত নয়, নজরুলের নয়, আশফাকুল্লার নয়, বিরসা মুন্ডার নয়, গুরুচাঁদ হরিচাঁদের নয়, নজরুলের নয়, লালন ফকিরের নয়। এটা কুত্তা বিড়ালের, এটা নরেন্দ্র মোদী অমিত শাহের মতো নোংরা অসভ্য খারাপ মানুষদের, যেটা ভাবা যায় না। বন্ধুরা, আমরা কথা বলছিলাম মানিক ফকিরের সঙ্গে, বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা সময়ের অভাবে তার সঙ্গে কথা বলতে